হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি ম্যাথের প্র্যাকটিস সেট 3 নিয়ে এসেছি। যদিও এই পুরো প্র্যাকটিস সেটটা আপার প্রাইমারি এক্সামকে টার্গেট করে, তবুও যে কোনো কম্পিটিটিভ এক্সামের যারা ক্যান্ডিডেট আছো তারা এই ম্যাথগুলো ফলো করতে পারো। ওকে, চলো তাহলে স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, 40 থেকে 200 এর মধ্যে 7 গুণিতকগুলির যোগফল নির্ণয় করো। 7 গুণিতক, তাহলে এখানে আমাকে 40 থেকে 200 এর মধ্যে 7 গুণিতকগুলো দেখতে হবে কি আছে, কি কি আছে। দেখো, 7 যে গুণিতক 40 পরে ফার্স্ট কে হবে 42, তারপর কি হবে প্রথমেই 42, তারপরে হবে কি 49, তারপর হবে 56, এইভাবে চলতে থাকবে। এবার 200-র আগে কি হবে, 200-র আগে হবে 196। তাহলে এটা একটা সিরিজ পাচ্ছি। এবার এদের কি করতে হবে, আমাকে যোগফল নির্ণয় করতে হবে, মানে সমষ্টি নির্ণয় করতে হবে। এবার এদের মধ্যে দেখো একটা গ্যাপ দেখতে পাচ্ছ, ডেফিনেটলি 7 গুণিতক মানে এদের মধ্যে যে অন্তর সেটা 7ই হবে। ঠিক আছে, 7 গুণিতক মানে এদের মধ্যে যে অন্তর সেটা 7ই হবে। তো যখন কোনো একটা সিরিজের বা কোনো একটা শ্রেণীতে একটা সাধারণ অন্তর থাকে তখন আমরা তাকে বলে থাকি সমান্তর প্রগতি। তো এই প্রগতিতে যে সংখ্যাগুলো আছে এদের যোগফল নির্ণয় করতে হবে, মানে কি করতে হবে, 42 প্লাস 49, 56 প্লাস ডট ডট প্লাস 196। তো এই সমষ্টিটা কিভাবে বার করব, তার সূত্র আছে। তো তার আগে দেখো কয়েকটা জিনিস দেখে নিতে হবে, আমাদের এখানে কি কি বার করতে হবে। আমাদের এখানে নাম্বার অফ টার্ম মানে কতগুলো সংখ্যা এখানে আছে সেটা ফাইন্ড আউট করতে হবে, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করে থাকি। এবং সাধারণ অন্তর এদের মধ্যে 7, সেটা তো আমরা জানি, যেটাকে বলা হয় সাধারণ অন্তর। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে, এটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি, এটা হয়ে যাবে এখানে 7। তো তাহলে কি সূত্র আছে চলো দেখে নিই। দেখো, ধরো এরকম একটা সিরিজ, কোনো একটা সিরিজ যার প্রথম পদ এ। ঠিক আছে, এটা কি বললাম, এটা প্রথম পদ। তাহলে এর পরের পদ সাধারণ অন্তর ডি হলে এর পরের পদ কি হওয়া উচিত, এ প্লাস ডি। তৃতীয় পদ কি হওয়া উচিত, এ প্লাস 2ডি। এইভাবে চলতে থাকবে এন-তম পদ পর্যন্ত, এন-তম পদ, এন টার্ম পর্যন্ত চলতে থাকবে। তাহলে দেখো এদের মধ্যে আমরা দেখলাম কি সাধারণ অন্তর ডি, তাই তো এদের মধ্যে সাধারণ অন্তর ডি। তো এরকম একটা সিরিজকে আমরা বলবো কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি। ওকে, তো এরকম একটা প্রগতির ক্ষেত্রে টি এন, যেটাকে আমরা টি এন মানে বলে থাকি এন তম পদ। ঠিক আছে, এখানে লেখাও আছে, যদি এন তম পদ হয় টি এন, তাহলে সূত্রটা হচ্ছে টি এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যেখানে এটা হচ্ছে প্রথম পদ, এনটা কি নাম্বার অফ টার্ম, আর ডিটা হয়ে যাবে সাধারণ অন্তর, ডিটা হয়ে যাচ্ছে সাধারণ অন্তর। ঠিক আছে, এবার দেখো নেক্সট যে এই সূত্রটাও আমাদের লাগবে, সমান্তর প্রগতির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, তাহলে এন এর ভ্যালু যখন আমরা পেয়ে যাব তখন আমরা সমষ্টিটা ক্যালকুলেশন করতে পারবো এই সূত্রে। ওকে, তাহলে চলো স্টার্ট করছি। দেখো আমাদের এখানে প্রবলেমে, তাহলে আমাদের এখানে এ কি, প্রথম পদ 42। ঠিক আছে, প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে 42। সাধারণ অন্তর ডি এর ভ্যালু কত, 7। ঠিক আছে, তো আমি এখানে একরকম ক্যালকুলেশন করে দেখাচ্ছি, আর একটা ক্যালকুলেশনও করে তোমাদের আমি দেখাতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে টিএন ইকুয়াল টু, সূত্রটা কি ছিল, টিএন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1ডি। ওকে, তাহলে প্রথম পদ 42 প্লাস এন এর ভ্যালু এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে -1 ইন্টু ডি হচ্ছে 7। এবার এন তম পদটা তো আমরা জানি 196, এটা লাস্ট টার্ম, তাহলে অর এখান থেকে আমরা পেয়ে যাব 7n মাইনাস 1 ইকুয়াল টু 154। তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 22। ঠিক আছে, 22, তাহলে n ইকুয়াল টু 23 পাচ্ছি, এটা একটা পেলাম। তাহলে আমি কত পদ আছে সেটা পেয়ে গেলাম। এবার ক্যালকুলেশনটা কি এই সূত্রতে বসিয়ে করতে পারবো, কিভাবে, এস এন ইকুয়াল টু হবে এন এর ভ্যালু 23, 23/2
টু ইন্টু এর ভ্যালু বসাবো 42 প্লাস 23 মাইনাস 1 মানে কত বসবে 22 ইন্টু 7। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো প্রসেসটা। এবার দেখো এখানে আমরা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে 2737। ঠিক আছে, তো এইটা আর একটা প্রসেসে করা যায়, সেটাও দেখিয়ে দিই। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে সাম। যখন আমরা এই যে সূত্রটা দেখো, এটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন আমরা লাস্ট পদ কি, লাস্ট টার্ম কি সেটা জানবো না, কিন্তু আমরা যদি লাস্ট টার্মটা জানি তখন আমরা আর একটা সূত্রের সাহায্যে বার করতে পারবো কি, n/2 ইন্টু প্রথম পদ প্লাস অন্তিম পদ। এই সূত্রটা আমরা কিন্তু ফলো করতে পারবো। তাহলে এখানে দেখো কি হয়ে যাবে, n/2 মানে 23/2, প্রথম পদ 42 প্লাস 196। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব 2737। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। চল নেক্সট প্রবলেমে যাই। দেখো কি বলেছে, এখানে কতগুলো দেখো স্কোয়ার নাম্বারে দেওয়া আছে। ঠিক আছে, কতগুলো স্কোয়ার নাম্বার দেওয়া আছে, সমষ্টির মান নির্ণয় করতে হবে। তো এইটা বলার আগে দেখো আমি তোমাদের সাম অফ নাম্বারস কিভাবে করা হয় আমি সেটা একটু দেখিয়ে দিই। দেখো n সংখ্যক পদের যোগফল, যেটা একটু আগে আমি জাস্ট যে সূত্রটা দেখালাম, n/2 n ইন্টু n প্লাস l ইকুয়াল টু কি, পদ সংখ্যা বাই 2, প্রথম পদ প্লাস শেষ পদ। এবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যা যদি থাকে, মানে 1 2 3 এইভাবে থাকে, তাহলে মানে কিরকম সিরিজটা এরকম হতে হবে 1 2 3 n পর্যন্ত, তখন তাদের সমষ্টি হবে n ইন্টু n প্লাস 1/2। আবার যদি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ থাকে, দেখো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যদি বর্গ দেওয়া থাকে সেক্ষেত্রে মানে সিরিজটা হবে এরকম 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এরকম যদি একটা সিরিজ থাকে তখন তাদের সমষ্টি ক্যালকুলেশন করব এইভাবে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এবার দেখো বলছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, মানে সিরিজটা থাকবে এইরকম 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এইভাবে চলবে n কিউব পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে প্রবলেমটা দেওয়া আছে দেখো, সেখানে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, সেটাও আবার একটা কন্ডিশনে, কারণ এখানে দেখো স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা পাচ্ছি না, তো এইটাকে আমাদের স্বাভাবিক সংখ্যার সমষ্টির বর্গের সমষ্টির আকারে প্রথমে প্রকাশ করতে হবে। কিভাবে করব, দেখো আমি যদি প্রত্যেকটাই দেখছি যে 16 14 যেগুলো আছে, এখান থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, 2 স্কোয়ার কমন নেব, তাহলে আমরা এখানে পেয়ে যাব 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস ডট ডট চলছে প্লাস 12 স্কোয়ার, এরকম একটা টার্ম পেয়ে যাব। এবার আমি যদি প্রথম থেকে নিই, ধরো স্বাভাবিক সংখ্যা মানে কি, আমাকে 1 থেকে নিতে হবে, 1 2 3 পরপর নিতে হবে। তো সেই ব্যাপারটা আমি যদি এখানে ইনকর্পোরেট করে দিই মিনস দেখো 2 স্কোয়ার, থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করে 12 স্কোয়ার পর্যন্ত আমি নিয়ে নিলাম। কিন্তু 6 স্কোয়ারের আগে পর্যন্ত 5 স্কোয়ার পর্যন্ত যে আমি অ্যাড করলাম, সেটাকে আমাকে মাইনাস করতে হবে, তাই না? তাহলে মাইনাস করব কি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। দেখো এটা আমরা যদি মাইনাস করে দিই তাহলে আমাদের সেম থেকে যাচ্ছে ব্যাপারটা, তাই না? মাইনাস এটা করে দেওয়া মানে আমাদের এই টার্মটাই থেকে যাচ্ছে। এবার দেখো আমরা দুটো সিরিজ পেয়ে গেছি, যেখানে 12টা পদ আছে এখানে, আর এখানে আছে 5টা পদ। এবার আমরা ক্যালকুলেশন ইজিলি করে নিতে পারবো, তাই না? দেখো তাহলে নেক্সট স্টেপ ক্যালকুলেশনটা কি হবে, এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রটা দেখো, প্রথম যে সিরিজটা আছে তাতে আমাদের n এর ভ্যালু কত, 12, তাহলে এখানে কি ইউজ করব, 2 স্কোয়ার। ঠিক আছে, 2 স্কোয়ার, এবার এখানে বসাবো 1/6 ইন্টু 2 ইন্টু 12 ইন্টু 12টা পদ, ঠিক আছে, n মানে এখানে 12 ইন্টু, দাঁড়াও
এক সেকেন্ড, 1/6 ইন্টু 12 ইন্টু n+1 মানে 12+1, আর একটা হবে কি 2n+1 মানে 24+1। এইভাবে আর একটা টার্ম হবে -5² পর্যন্ত মানে 1/6 ইন্টু 5 ইন্টু 5+1 ইন্টু 5 দুগুণে 10 মানে 10+1। ঠিক আছে, দেখো আর একবার দেখিয়ে দিই, এই সূত্রটা ফলো করে বসালাম, যেখানে n হচ্ছে টার্মের সংখ্যা। ঠিক আছে, চলো চলো এবার এখানে সলভ করা যাক। দেখো 6 দুগুণে 12 এখানে চলে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 2² 2 ইন্টু 13 ইন্টু 25 মাইনাস এখানে কি পাবো, দেখো 5 আর 1 6 6 হবে, কেটে যাবে, তাহলে 5 ইন্টু 11। ঠিক আছে, এটাকে সলভ করলে আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে, সলভ করলে আমরা এখানে পাবো 2380। ঠিক আছে, এই অ্যান্সারটা আমরা পাবো 2380। ওকে, চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। ঠিক আছে, সমান্তর প্রগতি বলে দিয়েছি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এই যে প্রগতিটি দেওয়া আছে, ঠিক আছে, আচ্ছা এখানে এটা 5টা ভুল করে চলে এসছে, -1 3 7 11 15। ঠিক আছে, দেখো এখানে কি আছে বলছে যে এই প্রগতিটির প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 10টি পদ। তাহলে দেখো এখানে ফার্স্ট যে টার্ম সেটা কত দেওয়া আছে, -1। ঠিক আছে, এদের মধ্যে যে সাধারণ অন্তর কত আসবে, 3 - -1 মানে 4, 7 - 3 মানে 4, 11 - 7 মানে 4 হলো, তার মানে 4 আমাদের এখানে সাধারণ অন্তর। আর প্রথম 10টি পদ বলেছে মানে n = 10 হবে। ঠিক আছে, তাহলে প্রথম 10টি পদের সমষ্টি এবার আমরা ক্যালকুলেশন করব। সমষ্টির যে সূত্র সেটা কি ছিল, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। দেখো মনে পড়ছে, এখানে দেওয়া আছে সূত্রগুলো। ঠিক আছে, কোনো একটা সমান্তর প্রগতির কি আছে, এটা tn মানে n-তম পদ, আর এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। যখন আমরা অন্তিম পদ জানি না, সে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, এবার তাহলে বসিয়ে দিই, আর কোনো কাজ নেই। তাহলে n = 10/2 2 ইন্টু -1 প্লাস n-1 n। দেখো তাহলে এখানে আবার 10 লাগবে আমাদের, 10 - 1 ইন্টু 4। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5 ইন্টু -2, এখানে 9 মানে 36। ঠিক আছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 5 ইন্টু 34 মানে 170। ঠিক আছে, 170 হয়ে যাবে অ্যান্সার। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এরকম টাইপের সিরিজ দেওয়া থাকলে সেটা কোন কন্ডিশনে আছে, সেটা কোনো স্বাভাবিক সংখ্যা কিনা, সেটা কোনো স্বাভাবিক সংখ্যার বর্গ কিনা, বা সেটা কোনো স্বাভাবিক সংখ্যার আবার কিউব কিনা, সেগুলো আমাদের দেখতে হবে। আবার এরকম কোনো যদি থাকে সিরিজ যে সেখানে কোনো সাধারণ অন্তর আছে কিনা, ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো খুব সোজা একটা কোয়েশ্চেন, 4x - 3y = দেওয়া আছে 2x + 3y। খুবই সোজা। তাহলে এখানে কি হবে, 4x - 3y বাই 2x + 3y = হয়ে যাচ্ছে 1/3। এবার এটা কি করব, কোনাকুনি গুণ করব, তাহলে হয়ে যাবে 12x - 9y = 2x + 3y। ওকে, তাহলে অর x/y, আচ্ছা এটা সলভ করে নিই, তাহলে ওখানে হয়ে যাচ্ছে 10x = 12y। তাহলে x/y = 12/10 মানে হয়ে যাবে 6/5, 6:5। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ। দেখো ভীষণ সোজা একটা কোশ্চেন দেওয়া আছে, এর জাস্ট বর্গমূলগুলো আমাদের নিতে হবে। ঠিক আছে, 100-এর বর্গমূল কি হয়, 10 প্লাস 0.01-এর বর্গমূল কি হবে, 0.01-এর বর্গমূল কি হবে, 0.1। ঠিক আছে,
প্লাস এটার বর্গমূল কি হবে 0.01, খুব সিম্পল। আর এখানে 1 2 3 4 5 মানে 0.001, ঠিক আছে, এইভাবে হবে। দেখো তাহলে এবার কি পাবো, যোগ করি 10, 0.1, ঠিক আছে, তারপরে আসছি, দাঁড়াও 1 সেকেন্ড, দেখো তাহলে এখানে যোগ করি 10, 0.1, 0.01, 0.001, তাহলে এটা হয়ে যাবে 10.111, ওকে। দেখো 10.111 মানে অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে। চল নেক্সট দেখো, একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এই যোগফলটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এখানে কি দেওয়া আছে, 10⁻1/5, এই 10 এখানে দেওয়া আছে 10 পূর্ণ 1/5, 10 হোল 1/5, 10 হোল 2/5। তো আমরা যখন একটা ভগ্নাংশকে ভাঙি এরকম, তখন আমরা লিখতে পারি এইভাবে, 10 হোল 1/5 মানে এর অর্থ কি 10 হোল তার সাথে 1/5 যোগ করা, তাই তো। প্লাস সেমভাবে 10 প্লাস 2/5 হবে, ঠিক আছে। সেমভাবে প্লাস 10 প্লাস 3/5 প্লাস 10 প্লাস 4/5, ঠিক আছে। এবার দেখো এখানে তাহলে হয়ে যাবে 10 × 4 প্লাস 1/5 প্লাস 2/5 প্লাস 3/5 প্লাস 4/5, এই পেয়ে গেলাম 10, 4টা 10 ছিল, তাহলে ওটাকে আলাদা করে নিয়েছি 40, প্লাস এবার দেখো এখানে যদি যোগ করি তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4/5 হচ্ছে, তাহলে এখানে 10 পেয়ে যাব, তাহলে 40 প্লাস 2 মানে 42, ঠিক আছে, খুব সিম্পল, এইভাবে যোগ করতে হবে। চলো নেক্সট দেখো, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বোঝার আছে ব্যাপারটা। বলছে একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করা হচ্ছে, তাহলে 899 এটা কি, এটা কিন্তু ভাজক, ওকে, এটা ভাজক। এবং একটি সংখ্যাকে ভাগ করা হচ্ছে যেখানে ভাগ করলে 63 ভাগশেষ থাকে, এবং এই সংখ্যাটাকে মানে ওই ভাজ্যটাকে যেটাকে ভাগ করা হচ্ছে তাকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো সেটা কি করে সম্ভব, কিভাবে পারবো, দেখো। তো প্রথমেই আমি বলে দিই যে ভাজ্য তাহলে এখানে কি, ভাজ্যটা তাহলে কি হবে, আমি ধরে নাও ভাগফল ধরে নিলাম কোসেন্টের কিউ, ভাগফল মানে কোসেন্ট, কোসেন্টের কিউ ধরে নিলাম। তাহলে ভাজ্যটা আমরা কিভাবে পাই, ভাজক গুণিত ভাগফল, তাই না, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এইভাবে ছোটবেলায় পড়েছো, মনে পড়ছে, ভাগশেষ। তাহলে ভাজক গুণিত ভাগফল মানে কি দিয়ে ভাগ করব, 899 দিয়ে ভাগ করছি এখানে, তাহলে 899 ইন্টু ভাগফল কি কিউ আমি ধরে নিয়েছি, ঠিক আছে, প্লাস ভাগশেষ মানে 63। তাহলে দেখো এটা কিন্তু আমাদের ভাজ্য। এবার বলছে এই যে ভাজ্যকে 29 দিয়ে ভাগ করব, 29-এর দ্বারা এইটাকে ভাগ করব, তাহলে ভাগ করে দেখি। দেখো 899 ইন্টু কিউ প্লাস 63, একে 29 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। এবারে এই যে দেখো এই টার্মটা আমি দেখব 899 29 দ্বারা বিভাজ্য হয় কিনা, যদি 29 দ্বারা বিভাজ্য হয় তার মানে এই পুরো টার্মটাই 29 দ্বারা বিভাজ্য থাকবে, তখন শুধু 63কে আমরা ভাগ করে দেখব কি ভাগশেষ থাকছে, সেটাই আমাদের অ্যান্সার হবে, বোঝা গেল। দেখো এইটা তো ভাজ্য, পুরোটা ভাজ্যর, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুটো যোগ অবস্থায় আছে। এবারে দুটো পার্ট আলাদা আলাদা করে যদি 29 দ্বারা ভাগ হয়ে যায় মানে বিভাজ্য হয়ে যায়, তাহলে কোনো ভাগশেষ থাকবে না। আর যদি কোনো একটা পার্ট শুধু বিভাজ্য হয়, অন্য পার্ট বিভাজ্য না হয়, তখন আমরা সেই অন্য পার্টটাকে 29 দিয়ে ভাগ করে যেই ভাগশেষটা পাবো সেটাই হবে অরিজিনাল ভাগশেষ, বোঝা গেল। দেখো করে দিই তাহলে, একে যখন ভাগ করব এখানে প্রথমে 3 দিয়ে যাচ্ছে, 3 নং 27, 2 নামছে, তাহলে 31, দেখো বিভাজ্য হয়ে গেল।
তার মানে এই যে পার্টটা এটা কি হচ্ছে 29 দ্বারা বিভাজ্য। তাহলে ভাগশেষ কত থাকবে কি 63টা কিন্তু বিভাজ্য নয়। তাহলে 63কে এবার ভাগ করব, 2 দিয়ে যাবে 58, তাহলে এখানে 5 পাচ্ছি, তাহলে 5টাই হবে অ্যান্সার, এটাই হবে ভাগশেষ। ওকে, ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে কমেন্ট সেকশানে কিন্তু জানিয়ে যাও। নেক্সট দেখো, বলছে দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 7:30-এর সময় যথাক্রমে 80 কিলোমিটার পার ঘন্টা এবং 100 কিলোমিটার পার ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কখন তাদের সাক্ষাৎ হবে? ওকে, দেখো দুটো ট্রেন, ধরো এটা হচ্ছে স্টেশন, এখান থেকে যাত্রা শুরু করবে, ঠিক আছে? তো ট্রেন এ কি করছে, সকাল 6টায় 6 AM যাত্রা শুরু করেছে এবং বি কি করেছে 7:30 AM যাত্রা শুরু করেছে। আমাদের কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে আমি শুধুমাত্র সেটাই নোট ডাউন করছি। এ কি করেছে 80 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে, ওকে, আর বি কি করছে 100 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে। এবার বলছে কখন তাদের সাক্ষাৎ হবে। দেখো তাদের সাক্ষাৎ তো হবেই, কিভাবে হবে? তোমরা হয়তো ভাববে যে বি 1.5 ঘন্টা পরে বেরিয়েছে, তারপরেও সাক্ষাৎ হবে। হবে কেন? তার কারণ বি এর ভেলোসিটি বা স্পিড যেটাই বলো, ঠিক আছে, বি এর যে ভেলোসিটি স্পিড অফ বি গ্রেটার দ্যান স্পিড অফ এর যা বেগ তার চেয়ে বি এর বেগ বেশি। তাহলে একটা সময় কি হবে, যে রাস্তাটা অতিক্রম করেছে 6টায় বেরিয়ে ট্রেনটা, সেই রাস্তাটা সে মেকআপ করে ফেলবে, ঠিক আছে? এবার এই যে মেকআপ করে ফেলবে কিভাবে, কত সময়ে, তার জন্য আমাদের লাগবে রিলেটিভ স্পিড। এবার দেখো ট্রেন এটাও কিন্তু গেছে যেই দিকে, বি ট্রেনটাও গেছে সেই দিকে, তবেই তো সাক্ষাৎ হবে, তাই না? তাহলে এদের মধ্যে যে রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক গতিবেগ, সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আপেক্ষিক গতিবেগ কত দেখো, 100 - 80, তাহলে এটা হয়ে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আপেক্ষিক গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো ট্রেনটা কতটা রাস্তা অতিক্রম করেছিল অলরেডি, ট্রেনটা 1 ঘন্টা 30 মিনিটে, এই যে 6টা আর 7:30 এর মধ্যে কতটা গ্যাপ, 1 hour 30 মিনিট। এই সময়ে কতটা রাস্তা অতিক্রম করেছে, 1 ঘন্টায় যায় 80 কিলোমিটার, তাহলে আরও 30 মিনিটে কত যাবে 40, তার মানে 120 কিলোমিটার চলে গেছে অলরেডি। এবার তাহলে কি করতে হবে, এই যে রিলেটিভ স্পিডটা আমাদের কাজে লাগবে কিভাবে, এই যে 120 কিলোমিটার রাস্তা এইটা যেতে কত সময় লাগবে সেটা যখন আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো তখনই সেইটাই হবে টাইম, ঠিক আছে? মানে কি বললাম, ট্রেনটা অলরেডি 1.5 ঘন্টায় কতটা রাস্তা চলে গিয়েছিল, বি ট্রেনটা ছাড়ার আগে সেই রাস্তার পরিমাণটা আমাদের ক্যালকুলেশন করে নিতে হলো, ঠিক আছে? এবার এদের আপেক্ষিক বেগ আছে, যেহেতু বি আর একই দিকে যাচ্ছে, সময়ের সাথে সাথে কি হচ্ছে, এদের ডিস্টেন্স কমছে, ঠিক আছে? সময়ের সাথে সাথে এদের ডিস্টেন্স কমছে, দিয়ে একটা সময় এরা মিট হবে। এই কারণে আপেক্ষিক বেগটা যখন ক্যালকুলেশন করলাম 100 থেকে 80 মাইনাস করলাম, যোগ করলাম না। যদি এরা বিপরীত মুখে যেত তখন কি হতো, যোগ করতে হতো। আপেক্ষিক গতিবেগ ক্যালকুলেশন করার জন্য তখন আমাদের যোগ করতে হতো, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা যেটা করলাম, এখানে করলাম, তাহলে এবার ক্যালকুলেশন, যে 20 কিলোমিটার আপেক্ষিক বেগ 20 কিলোমিটার মানে 20 কিলোমিটার 1 ঘন্টায় অতিক্রম করছে, তাহলে 120 কিলোমিটার, দুটো ট্রেনের এখানে হিসেব হচ্ছে, ঠিক আছে? তাহলে 120/20 মানে 6 ঘন্টা। তাহলে কখন তাদের সাক্ষাৎ হবে, একই অভিমুখে যাত্রা করার কতক্ষণ পর তাদের সাক্ষাৎ হবে, দেখো 6 ঘন্টা পর সাক্ষাৎ হবে, তাই তো, 6 ঘন্টা পর। তাহলে টাইমটা কত হবে, 7:30 তার সাথে 6, ঠিক আছে, 7:30 কাউন্ট করো, তার সাথে 6 আওয়ার, তাহলে কতক্ষণ হচ্ছে, 7:30 থেকে 6 ঘন্টা চলে গেলে 1টা,
7টা থেকে 1টা, এবার 7টা 30 ছিল মানে 1টা 30, 1:30 PM। ওকে, বোঝা গেছে? ঠিক আছে, কোনো পোর্শন কোনো স্টেপ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই জানিও। নেক্সট দেখো, ভীষণ ইন্টারেস্টিং একটা প্রবলেম। কি বলছে? 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে। ঠিক আছে, এটা তো হয় আমাদের। বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195, মানে একটা বইতে 20টা পাতা আছে, মানে 1 2 3 এরকম করে পরপর এপিট ওপিট করে, এইগুলো সবই কিন্তু এপিট ওপিট করে টোটাল 20টা পাতা, মানে 20 নম্বর পর্যন্ত আছে। এবং এদের সমষ্টি বলছে, এদের সমষ্টি কত সেটা আমরা জানি না। কি বলেছে? একটা পাতা হারিয়ে গেছে, মানে 19টি পাতার একটি পাতা হারিয়ে গেছে, মানে দেখো এপিট ওপিট কটা থাকবে? 2টো পাতা। একটা পাতার কটা থাকবে? 2টো পাতা। তাহলে 19টা পাতার একটা পাতা হারিয়ে গেছে, মানে 18টি পাতা। 18টি পাতার যোগফল বলছে কত? 195। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে কি, এই যে 20টা পাতার যোগফল কত যোগফল। দেখো আমি একটু আগেই দেখিয়েছিলাম, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি হবে? এই যে n ইন্টু n+1/2, দেখে নাও এখানে দেওয়া আছে n ইন্টু n+1/2। ঠিক আছে, এই সূত্রটাই কিন্তু আমরা ফলো করব। ওকে, দেখো তাহলে এখানে বসিয়ে দিই n ইন্টু n+1/2, তাহলে এখানে হয়ে যাচ্ছে n = 20, মানে 20 ইন্টু 20 +1/2, তার মানে এখানে হচ্ছে কত? দেখো 20, এটা 10, তাহলে এখানে হয়ে যাচ্ছে 10 ইন্টু 21, মানে 210। দেখো তাহলে 18টা পাতার যোগফল 195। এবার আমি কি করব? তাহলে মাইনাস করব। দেখো মাইনাস করলে কি হবে? মাইনাস করলাম 210 থেকে 195 মাইনাস করলে পাবো 15। তাহলে দেখো এইটা দুটো পাতার নাম্বারের যোগফল। তাহলে পাশাপাশি কোন দুটো নাম্বারের যোগফল 15? 6 7 13 হয়, 7 8 কত হয়? 15 হয়। আবার 8 9 কত হবে? 17। তাহলে 7 আর 8, তাই না? পাতাটির নম্বরের সংখ্যা দুটো কি হবে? 7 আর 8। ভীষণ সুন্দর না অঙ্কটা? চল পরের কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো বলছে এ বি ও সি বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই সাথে যাত্রা শুরু করেছে। এ বি ও সি যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড ও 198 সেকেন্ড ঘোরে। ঠিক আছে, তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পরে তারা আবার সেই স্থানে মিলিত হবে? আচ্ছা দেখো, তো আমাদের অ্যাকচুয়ালি এখানে কোন টাইমটা জানতে চেয়েছে, কোন মানে সর্বনিম্ন কোন সময়টাতে তারা আবার মিট করবে। কি বলেছে? যে একটা বৃত্তাকার পথ একই স্থান থেকে এ বি সি যাত্রা শুরু করেছে একই দিকে, এবং এর সময় লাগে 252 সেকেন্ড, বি এর সময় লাগে 308 সেকেন্ড, সি এর সময় লাগে 198 সেকেন্ড। যেহেতু সময়টা ভিন্ন লাগছে সেই কারণে প্রথম রাউন্ডেই তারা একসাথে মিলিত হতে পারবে না, তাই না? সেই কারণে আমাদের জানতে চেয়েছে কত সময় পরে তারা একসাথে মিলিত হবে। তো আমাদের সেই সর্বনিম্ন সময়টা ক্যালকুলেশন করতে হবে। তার মানে কি, আমাদের এই তিনটে সময়ের লসাগু নিতে হবে বা এলসিএম নিতে হবে। লসাগু, এলসিএম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বা এটা লিস্ট কমন এলসিএম, লিস্ট কমন মাল্টিপল। ঠিক আছে, তাহলে চলো গসাগু করি। 252, 308, 198। ঠিক আছে, তাহলে প্রথমে 2 দিয়ে যাবে, 126। ঠিক আছে, গেল। দেখো আবার 2 দিয়ে যাবে, 6 3 99। ঠিক আছে, এবারে কি যাবে? দেখো 7 দিয়ে যাবে। ঠিক আছে, 7 নং 63, 11
এখানে 99। ঠিক আছে, এবার 11 দিয়ে যাবে 9, 11 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে 1, 11, এখানে যাচ্ছে 9। ঠিক আছে, এখানে 9 দিয়ে যখন যাচ্ছে 11, 1, এখানে 11, এবার 11 দিয়ে যাবে 1, 1। ঠিক আছে, তাহলে এগুলো গুণ করব, 2, 2, 7, 9, 11। ঠিক আছে, এগুলো গুণ করলে কত পাবো? দেখো, এগুলো গুণ করলে এখানে ভ্যালুটা পাবো 2772 সেকেন্ড। ঠিক আছে, এই ভ্যালুটা আসবে। এবার এখানে আমাদের মিনিটে দেওয়া আছে, তাহলে কি করব, এবার একে 60 দিয়ে ভাগ করে দেবো। 60 দিয়ে ভাগ করলে মিনিটে আসবে। 60 দিয়ে ভাগ করলে প্রথমে 4 দিয়ে যাবে। ঠিক আছে, তারপর আসবে 46 মিনিট, যে ভাগশেষটা থাকবে সেটা হচ্ছে 12 সেকেন্ড। ঠিক আছে, এইভাবে লসাগু করে আমাদের করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু করে নেবে। চল নেক্সট কোয়েশ্চেন। বলছে এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। ঠিক আছে, 120 কিলোমিটার দূরত্ব বলছে 20 ঘন্টায় অতিক্রম করে। এবার বলছে সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 12 ঘন্টায় অতিক্রম করে। সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে কি? 120কে যদি আমরা ভাগ করি অর্ধেক অর্ধেক, 60 60। ঠিক আছে, ঠিক আছে, এবার বলছে যে অর্ধাংশ 12 ঘন্টায়, মানে ধরো একটা অর্ধাংশ 12 ঘন্টায় অতিক্রম করছে, তাহলে বাকি অর্ধাংশ কত থাকবে? 20 থেকে 12 মাইনাস করলে 8 ঘন্টা। ঠিক আছে, তাহলে বাকি অংশের ক্ষেত্রে কত কিলোমিটার পার ঘন্টা বেগ ছিল? কি হবে? 60 কিলোমিটার রাস্তা, তাহলে কি করছে? 8 ঘন্টায় গেছে, তাই তো? ঠিক আছে, তাহলে 8 ঘন্টায় 8 আওয়ারে 60 কিলোমিটার রাস্তা গেছে। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 60/8, মানে 7.5 আওয়ার, 7.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই হচ্ছে গতিবেগ। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, খুব ভালো একটা এটা ম্যাথ। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেন্টিমিটার। বর্গাকার ভূমি, ঠিক আছে, তার মানে এই যে তোমার মেঝেটা, এটা কি? বর্গাকার, এবং এর এরিয়া দেওয়া আছে 140 বর্গ সেন্টিমিটার। তার মানে এই সাইডটাও 12, এই সাইডটাও 12, দুটো সাইডই এর 12। ঠিক আছে, এবার দেখো যে কোনো একটা 3D তোমার কিউবের কি কি থাকে? কি কি থাকে? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে এইটাকে আমরা এল, এটাকে আমরা বি, এটাকে এইচ দিয়ে ডিনোট করতে পারি, তাই তো? তাহলে দেখো এখানে এবার আমাদের বলেছে বাক্সটির উচ্চতা 10 দিয়ে দেওয়া আছে, মানে এইচ ইকুয়াল টু দেওয়া আছে 10, এইচ ইকুয়াল টু দেওয়া আছে 10, আর বি মানে দেওয়া আছে কত? 12, এল মানেও দেওয়া আছে 12, সব ভ্যালুগুলোই দেওয়া আছে। এবার বলছে তার ভেতরে প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপোর পাত বসাতে কত টাকা খরচা হবে? দেখো, তাহলে এবার আমাদের এখানে কি কাজ বলো তো? আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল ক্যালকুলেশন করতে হবে। এবার ঘনক মানে এখানে কি আছে? 6টি তল, এবং বিপরীত তলগুলির ক্ষেত্রফল সমান। ঠিক আছে, অপোজিট যে তলগুলো তাদের ক্ষেত্রফল সমান। তাহলে দেখো এক একটা তলের ক্ষেত্রফল কত হবে? এক একটা তলের ক্ষেত্রফল, দেখো একটা সাইডের ক্ষেত্রফল হবে কি? এলবি। ওকে, আরেকটা সাইডের ক্ষেত্রফল কত হবে? যদি এইটা দেখি আমরা, এরকম একটা পোর্শন দেখি, দেখো এরকম একটা পোর্শন যদি দেখি, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? বিএইচ, বিএইচ। ঠিক আছে, ওকে, আর একটা পোর্শন আমরা যদি দেখি সেটা হয়ে যাবে এলএইচ, এলএইচ। ঠিক আছে, এবার এইগুলো কি? অপোজিট তল যেগুলো আছে ইন্টু 2 করে দিলে আমরা টোটাল 6টা তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো এখানে টোটাল এরিয়া কত পাবো? টোটাল এরিয়া কত পাচ্ছি? এলবি মানে প্রথমেই আছে এলবি মানে 144, তারপর আছে বিএইচ, বিএইচ মানে 12 আর 10 মানে 120, তারপর আছে এলএইচ মানে সেমভাবে
12 আর 10 120, এবার এটা ইন্টু 2, ঠিক আছে, এই আমাদের বেরোলো। এবার দেখো তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 240 আর এখানে 144, তাহলে 4 8 3 384 পাচ্ছি দেখো বর্গ সেমি। মোট ক্ষেত্রফল পাচ্ছি 384 মানে ভেতরটা থেকে, তাহলে ইন্টু 2 করলে পেয়ে যাবে 768 বর্গ সেমি, ঠিক আছে, 768 বর্গ সেমি। এবার প্রতি বর্গ সেমিতে যদি 10 টাকা লাগে, ঠিক আছে, 1 বর্গ সেমিতে বলছে 10 টাকা লাগে, তাহলে 768 বর্গ সেমিতে কত লাগবে, কি হবে 7680। ওকে, ক্লিয়ার হয়েছে? দেখো এইভাবে প্রবলেমগুলো সলভ করতে হবে, ঠিক আছে। তো আজকে আমি এই পর্যন্তই রাখবো, নেক্সট আবার প্র্যাকটিস সেট আনবো। অল্প অল্প করে তোমরা প্র্যাকটিস করতে পারো আমার সাথে ইউটিউবে। আর যারা পেড ব্যাচে জয়েন করতে চাইছো তারা ম্যাথমেটিক্স, ম্যাথ পেডাগজি দুটোই কোর্স আছে, ঠিক আছে। ম্যাথমেটিক্সের সাথে ম্যাথ পেডাগজি করানো হবে। যারা শুধু ম্যাথমেটিক্সে উইক, শুধু ম্যাথমেটিক্সে যারা এনরোল করতে চাইছো তারা এই কোর্সটাতে জয়েন করতে পারো, ঠিক আছে। তার জন্য কেমোস্ফিয়ার অ্যাপ তোমাদের ডাউনলোড করতে হবে, বা কোনো কোয়ারি থাকলে এই নম্বরে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। আমি যে কোনো ডাউট ক্লিয়ার করে নেবো, নইলে তোমরা ডাইরেক্ট পারচেস করে নিতে পারো। ডাইরেক্ট পারচেস করলেই তোমরা কিন্তু ক্লাসগুলো দেখতে পাবে যে কি কি করানো হয়েছে এই অবধি। এই রিসেন্ট 15 দিন হলো শুরু হয়েছে, তো তোমরা জয়েন করে ফেলতে পারো, এখনও সেইভাবে কিছুই কমপ্লিট হয়নি, ঠিক আছে। চলো নেক্সট যেটা আমাদের আছে জেনারেল সায়েন্সের একটা কোর্স। জেনারেল সায়েন্সটা হয়ে গেল 1-1.5 মাস ক্লাস হয়ে গেছে, তো এখনও অনেক চলবে, প্রচুর সিলেবাস বাকি জেনারেল সায়েন্স, তার সাথে ডেফিনেটলি এখানেও পেডাগজি করানো হবে। ওকে, তো তার জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে যদি তোমরা কিছু কোয়ারি থাকে, আদারওয়াইজ তোমরা অ্যাপটা ডাউনলোড করে পারচেস করে নেবে। ভীষণই যারা জানো অলরেডি, যারা পড়েছো আগের স্টুডেন্ট, বা অনেকেই আমার কাছে স্টাডি ম্যাটেরিয়াল আরে দেখেছো, জানতে চেয়েছো যে কী দেওয়া হবে, তারা কাইন্ডলি একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসের সাথে যে আমি কী কোয়ালিটির নোটস এবং ক্লাসের কোয়ালিটি কীরকম প্রোভাইড করে থাকি। কারণ যেহেতু আমি নিজেই ক্লাসটাগুলো নিই, তো নিজে ক্লাসগুলো যখন নিই ডেফিনেটলি সেখানে কি হবে, কোয়ালিটিটা মেনটেন থাকবে, ঠিক আছে। আমি একদম মানে শেষ সীমা পর্যন্ত চেষ্টা করি যাতে আমি বেস্টটা দিতে পারি তোমাদেরকে, ঠিক আছে। 100% এফোর্ট দিয়ে আমি যেন তোমাদেরকে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল রেডি করে দিতে পারি, এবং সমস্ত কিছু জিনিসগুলো তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিই, প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। এবং শুধু তাই নয়, যে কোনো টাইমে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে কোনো সমস্যা হলে। ওকে, নেক্সট যেটা চাইল্ড পেডাগজির আর একটা কোর্স আছে, ঠিক আছে, এটাতেও তোমরা এনরোল করে নিতে পারো, ঠিক আছে। এর যদি তোমরা স্টাডি ম্যাটেরিয়াল দেখতে চাও, ডেমো ক্লাস দেখতে চাও, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, চলো।